করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পরীক্ষা। জনপ্রতি করোনা টিকায় খরচ ৩,০০০ টাকা, সংসদের স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ বিরোধীদের। স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্র বিশ্বাসী নয় বললেন ওবায়দুল কাদের। ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। বাবুনগরীকে আমির করে হেফাজতের নতুন কমিটি। মামুনুল হক বাদ যুক্ত হয়েছে শফিপন্থীরা। আবারও ৭তলা বস্তিতে আগুন, পুড়ল কয়েকশো ঘর। ৫ সদস্যের তদন্ত কমিটি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। বেসরকারি স্কুলগুলোর জায়গায় দোকান খুলে বেচা বিক্রি করছেন শিক্ষকরা। সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সিনোফার্মের উপহারে ৬ লাখ টিকা আসবে ১৩ জুন। আর ডাইলুয়েন্ট সংগ্রহ হলে ফাইজারের টিকা কার্যক্রম শুরু হবে। রাজধানীর মহাখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এদিকে কোভিড-১৯-এ ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১১%-এরও বেশি। মারা গেছে আরও ৩০ জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে প্রতিনিয়ত। এসব এলাকায় বিনামূল্যে দরিদ্র জনগোষ্ঠীর করোনা পরীক্ষার ব্যবস্থা করছে সরকার। লকডাউন বাস্তবায়ন সহ প্রতিরোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে বর্ডার আছে সেখানে একটু বাড়তি আছে, সেখানেও আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, বর্ডার বন্ধ করেছি এবং সেই এলাকাতে লকডাউন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে এখন আমরা বলেছি যে পরীক্ষাও করা হবে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের জন্য। সারা দেশে 2,22,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে ক্যাম্পেইন। পরে ভ্যাকসিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোফার্মের নতুন টিকা আসবে ১৩ জুন। ফাইজারের কার্যক্রমও চলবে একই সাথে। ভ্যাকসিন তৈরি নিয়ে রাশিয়ার মনোভাবও ইতিবাচক জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও ১.৫ কোটি ভ্যাকসিন আপাতত তারা দেয় ৩ মাসে, এটাই চুক্তিবদ্ধ হয়েছে। আর পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী কোভিড-১৯-এ ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১২,৮৬৯। ১৭,১৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১,৯৭০। সুস্থ হয়েছে আরও ১,৯১৮ জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১১.৪৭%। সুস্থতা ৯২%-এর বেশি এবং মৃত্যু ১.৫৮%। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১১ জন। বরিশাল বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৬০ ঊর্ধ্ব ২২ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৬০ লাখের বেশি। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনার টিকা কিনতে জনপ্রতি সরকারের খরচ হচ্ছে ৩,০০০ টাকা। এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাজেট অধিবেশনে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান তিনি। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘাটতির মাশুল দিতে হবে সাধারণ মানুষকে, এমন আশঙ্কা করে বিরোধী দলীয় সাংসদরা সরকারি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসেব চেয়েছেন জাতীয় সংসদে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
বছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সাংসদরা। বাজেটে ১৯টি মন্ত্রণালয় বিভাগ বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ ছাঁটাইয়ে বিরোধী দলীয় সাংসদদের দেওয়া প্রস্তাবগুলো ভোটে দেন স্পিকার। এর আগে আর্থিক প্রতিষ্ঠান খাত ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ও কার্যক্রম নিয়ে সমালোচনা করেন তারা। আসলে কথা বলে লাভ কি? কার কথা কে শোনে? আর আমাদের কথা কেউ বিশ্বাস করে না। কেন তারা এই 10 মাসে মাত্র 25% ব্যয় করতে পেরেছে? 75% কেন অব্যবহৃত থেকে গেছে? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার জবাব দেবেন আশা করছি। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং অপ্রদর্শিত ও কালো টাকার ব্যবহারে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। এই দেশের মানুষের অনেক কষ্টের অর্জিত টাকা, এগুলা চলে যাবে সিস্টেমের বাইরে, বিদেশে যদি চলে যায়। আপনাদের যেমনি লাগে ঠিক তেমনিভাবে আমারও লাগে। আগামী 6 মাস থেকে 12 মাসের মাঝে আপনারা 15টি আইন এই মহান জাতীয় সংসদে দেখতে পাবেন যে এইগুলো বন্ধ করার জন্য। ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ করেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আর স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা নিয়ে সাংসদদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে 18 কোটি যদি জনসংখ্যা হয়, তার 80 ভাগ প্রায় 15 কোটি লোক সংখ্যা হয়। তাহলে একটি ডোজ করে দিতে তার 5 বছর সময় লাগবে, আর 2টি ডোজ দিলে কাছাকাছি 10 বছর সময় লাগবে। আমরা চায়না থেকে, রাশিয়া থেকে এবং আমেরিকা থেকে ভ্যাকসিন নেওয়ার আমরা ব্যবস্থা করেছি। প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রায় 3000 টাকা লাগবে। 15,000 টাকা ব্যয় হয়েছে পার ডে, যেটা এই সরকার বহন করেছে। যারা নর্মাল বেডে ছিল আর যারা আইসিইউতে ছিল, সরকার তাদের পিছনে 50,000 টাকা পার ডে খরচ করেছে। অর্থমন্ত্রীর প্রস্তাবে ভোটাভুটিতে পাশ হয় নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2021। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা গণতন্ত্রেও বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে গণতন্ত্রকে অস্বীকার করেছে। এই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে বিএনপি। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। ঐতিহাসিক 6 দফা দিবসে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে সর্বস্তরের মানুষের ঢল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। পরে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চলছে বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তির সংগ্রাম করছি। উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা অভিমুখে নবতর পথযাত্রা সূচনা আমরা করেছি। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা গণতন্ত্রেও বিশ্বাসী নয়। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে তারই প্রমাণ দিয়েছে। স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে এবং তারা স্বাধীনতা যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা 7ই মার্চ, 7ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে। তাদের নিজ দলেও রয়েছে স্বাধীনতা বিরোধীরা। কোনো দেশে স্বাধীনতার 50 বছর পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারে না। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে তারা এখনও রাজনীতি করে। আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। এদিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় দিবসটির গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যে বঙ্গবন্ধু 6 দফা না দিলে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা 6 দফাই ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফা ছিল বাঙালির বাঁচার দাবি। পাকিস্তানিদের বৈষম্যের হাত থেকে বাঁচতে স্বায়ত্তশাসন চেয়েছিলেন বঙ্গবন্ধু। 1966 সালের 23শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে 6 দফা উপস্থাপনের পর একাত্ম হয় বাঙালি।
ছয় দফা আদায় সৃষ্টি হয় গণজোয়ার। 7 জুনের হরতালে পুলিশের গুলিতে নিহত হন মনু মিয়া, শফিক, শামসুল হক সহ 11 জন। 6 দফার পথে জাতির পিতা বাঙালিকে নিয়ে যান মুক্তির যুদ্ধে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিসহ 6 দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 23 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে 6 দফা উপস্থাপনের পর 18 মার্চ রেসকোর্স ময়দানে জনগণের সামনে 6 দফা তুলে ধরেন বঙ্গবন্ধু। 5 দাবি 6 দফা পক্ষে সৃষ্টি হয় গণজোয়ার। সারা দেশে ছড়িয়ে পড়ে মুক্তির আন্দোলন। 7 জুন হরতাল কর্মসূচিতে তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের গুলিতে প্রথম শহীদ হন মনু মিয়া। ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গীতে গুলি চলে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার অধিকার আদায়ের দাবি পাকিস্তানি শাসক গোষ্ঠীর কপালে চিন্তার ভাঁজ ফেলে। পাকিস্তান সৃষ্টি থেকেই পাকিস্তানের জনসংখ্যা 56% জন বাঙালিরা কোনোদিন স্বাধিকার ভোগ করতে পারেনি। এক ধরনের ঔপনিবেশিক শাসন এবং শোষণ পূর্ব বাংলার উপরে চাপিয়ে রাখা হয়েছিল। বঙ্গবন্ধু এটাকে চিহ্নিত করে এইটার মুক্তির দিশারি হিসাবে তিনি 6 দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তি সনদ হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। 6 দফা দিয়েই বঙ্গবন্ধু স্পষ্ট করেছিলেন স্বাধীনতার দাবি। বঙ্গবন্ধুর এই 6 দফা কর্মসূচি, আগরতলা মামলা, আন্দোলন সংগ্রাম এর সমস্তই ছিল স্বাধীনতার আন্দোলনের পটভূমি এবং এই মধ্যে দিয়েই কিন্তু স্বাধীনতার বীজ বপন হয়। 6 দফার পথেই জাতির পিতা বাঙালিকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। 9 মাসের মুক্তিযুদ্ধে আসে মুক্তি, আসে স্বাধীনতা, লাল সবুজের বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যৌন নিপীড়ন, অর্থ আত্মসাৎ, সহিংসতা সহ নানা ঘটনায় বিতর্কের মুখে কমিটি বিলুপ্তির 1.5 মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি ঢাকার খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন। মামুনুল হক সহ সাম্প্রতিক সহিংসতায় মামলা যারা গ্রেফতার হয়েছেন তাদের নতুন কমিটিতে রাখা হয়নি। মানিক সিকদারের রিপোর্ট। 2010 সালে বাংলাদেশ নারী উন্নয়ন নীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে হেফাজত। প্রতিষ্ঠাকাল থেকেই হেফাজতের আমির ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি। হেফাজত আমির আল্লামা আহমেদ শফির মৃত্যু হয় 2020 সালের 18 সেপ্টেম্বর। এ সময় হেফাজতের নেতৃত্ব নিয়ে বিভাজন দেখা দেয়। আমির ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, সাথে সাথে পূর্ণ কমিটি দুনিয়ার কোথাও ইতিহাসের মধ্যে নেই, নজির নেই। গত বছরের 15 নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে 151 সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমেদ শফির ছেলে আনাস মাদানী সহ শফি অনুসারী কাউকে রাখা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের 25, 26 ও 27 তারিখে দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে তাতে অন্তত 17 জন মানুষের প্রাণহানি হয়। এরই মধ্যে 3 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্টে জনতার হাতে আটক হন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে হেফাজত। দেশজুড়ে সহিংসতা ও ধর্ম অবমাননা মামলায় 18 এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। মামুনুল ছাড়াও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হলে চাপে পড়ে হেফাজত। এই পরিস্থিতিতে 25 এপ্রিল ভেঙে দেওয়া হয় হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সবশেষে সোমবার রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নিজেকে মহাসচিব করে 33 সদস্যের কমিটি ঘোষণা করেন হেফাজত নেতা নুরুল ইসলাম জিহাদি। হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা: আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম, ঢাকা মহাসচিব। এবারের কমিটিতে দলটির সাবেক আমির শাহ আহমেদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে।
তবে 13 দফা থেকে সরছে না বলে ইঙ্গিত দিয়েছে হেফাজত। অরাজনৈতিক দাবি করা হলেও এর সঙ্গে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা যুক্ত আছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আবারও আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছে হাজারো মানুষ। আহমেদ বাবুর রিপোর্ট। সোমবার ভোররাত 4টার দিকে রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে বস্তির কয়েকশো ঘর। পুড়ে যাওয়া ঘরে অবশিষ্ট কিছু আছে কিনা খুঁজছেন বস্তির বাসিন্দারা। কেউ বা খুঁজছেন মূল্যবান জিনিসপত্র। সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। দরজায় ডাক দিচ্ছে যে আগুন লাগছে, বের হয়ে দেখি যে ওখানে আর দাঁড়ানোর মতো জায়গা নেই। তখন ওখান থেকে দৌড় দিয়ে রাস্তার উপরে চলে আসছে। আগুন জ্বলতেছে, পরে অমনি খালি ঘুমাতো না, পোলাটা লয় অমনি বেরিয়ে গেছি। বাসা বাড়ি কাজ করে খাই, কিচ্ছু বাইর করতে পারিনি। 1 লাখ টাকার জিনিস আসলে করে সব পুড়িয়ে গেছে, কিচ্ছু বাইর করতে পারিনি, খালি পেন্তনের কাপড়টা লয়ে বেরিয়েছে। এখন এই যে বাঙালি ঠাঙ্গারি পুড়িয়ে হয়ে গেছে গা, বাঙালি ঠাঙ্গারি হইতে আছি আর কি করুম, সব পুড়িয়ে গেছে, জান্ডা লয়ে বাড়িছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে বস্তির বাসিন্দারা তেমন কিছুই বলতে পারেনি। 4টা বাজে আমরা তো সবাই ঘুমের ঘরে, পাশের বাসায় ওদিকে গ্যাস থেকে আগুনটা ধরছে। গ্যাসের আগুন সার নিব আমি কিভাবে? থাকার মতন এটুকু জায়গাও নাই, না আত্মীয় স্বজনের বাসাও নাই, এখন রাস্তায় থাকতে হইব। এদিকে কাঠ এবং দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। আনঅথরাইজ গ্যাস এবং ইলেকট্রিসিটির লাইন আছে, তা আমরা যেটা মনে করছি যে কোনো এই দুটার যে কোনো একটা থেকে হয়তো আবার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনের কারণ কি সেটা আমরা অনুসন্ধান করে পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় লন্ডভন্ড শিক্ষাসূচি, 1.5 বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হুমকির মুখে পড়েছে গোটা শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন বন্ধ থাকায় বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেনগুলো পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। শিক্ষকরাও পেশা বদল করছেন। করোনাকালে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে সংক্রমণ কিছুটা কমলে শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হলেও দ্বিতীয় ঢেউয়ে আর সম্ভব হয়নি। দেশে প্রায় 40,000 কিন্ডারগার্টেনে শিক্ষার্থী প্রায় 1.25 কোটি। কিন্ডারগার্টেনগুলোর প্রায় সবই ভাড়া বাড়িতে চলে। গত 15 মাস বন্ধ থাকায় একে একে বন্ধ হচ্ছে স্কুলগুলো। বাঁচার তাগিদে পেশা বদল করেছেন শিক্ষকরা। ধলপুর কিন্ডারগার্টেন ও হাই স্কুল, বাইরে সাইনবোর্ডটি থাকলেও ভেতরে বসেছে দোকান। শিক্ষকরা এখন দোকানি। কাপড় আছে, তারপরে 3 পিস আছে, এরপরে প্লাজো, নাম এই জাতীয় আর কি কিছু বেচা কিনা করে মোটামুটি। প্রধান শিক্ষক জানালেন, টিকে থাকতে এছাড়া আর কিছু করার নেই। যে উদ্দেশ্য সময় কাটানো এবং আর্থিক কিছুটা সচ্ছলতা ফিরে আসবে, কিন্তু আসলে সেটা হয় নাই। আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মিয়া শেষ বয়সে এসে পড়েছেন বিপাকে। স্কুল তো বন্ধই, কিভাবে চলবো আমরা? ফ্যামিলি হিসাবে একজন মেম্বার, কোথেকে খাবার আসবো? আমাদের দিকে কে তাকায়? স্কুলের সামনের ফুটপাতে কাপড় বিক্রি করাই যেন নিয়তি। বাইরে বসলে পুলিশ উঠে বাইরে একদিন 9টা লুঙ্গি নিয়ে গেছে জোর করে। বেশিরভাগ কিন্ডারগার্টেনের অবস্থা একই রকম। বেতন ভাতা না পাওয়ার কারণে একটি বড় বিপদের মধ্যে আছেন। তাদের মধ্যে অনেকেই কায়িক শ্রমে যুক্ত হচ্ছেন। রাজধানীর অনেক স্কুল অনলাইন ক্লাস চালু রাখলেও শিক্ষার্থী একেবারেই কম। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে 3 আসনে উপনির্বাচনে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, মনোনয়ন ফর্ম বিক্রি। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 7,500 কোটি টাকার প্রকল্প, ভোগান্তি পোহাতে হবে আরও 3 বর্ষায়।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। 3 সংসদীয় শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। ঢাকা 14, সিলেট 3 এবং কুমিল্লা 5 আসনের এই নির্বাচনের জন্য ফর্ম কিনছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। আসনগুলোর জন্য ভোটের লড়াইতে নেমেছেন সদ্য প্রয়াত সাংসদের সহধর্মিনী, সহোদরসহ আরও অনেকে। দলীয় সভাপতির বিবেচনায় যোগ্যরায় মনোনয়ন পাবেন প্রত্যাশা প্রার্থীদের। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। শূন্য হওয়া সংসদীয় আসনগুলোতে উপনির্বাচনের ঘোষণা আসার পর গেল শুক্রবার থেকে মনোনয়ন বিক্রি শুরু করে আওয়ামী লীগ। সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সিলেট 3 আসনের সদ্য প্রয়াত সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরীর সহধর্মিনী ফারজানা চৌধুরী। এছাড়া ফর্ম কিনেছেন আরও বেশ কয়েকজন। আমি এইটাই আশা করি, যদি আমি নমিনেশন পাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে পাশ করান, তাহলে ওনার অসমাপ্ত কাজগুলো আছে তা আমি যাতে করতে পারি, তখন আমার একটা তৃপ্তি আসবে। এই আসনের এই অবহেলিত মানুষ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। ঢাকা 14 আসনের মনোনয়ন সংগ্রহ করেন প্রয়াত সাংসদ আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক সহ আরও অনেকে। মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, আসলাম সাহেব যে পথে হেঁটেছে, জাস্ট সব কিছু সাজানো, আমি জাস্ট ওই জিনিসটা ধারাটা রক্ষা করব। তৃণমূল পর্যায়ে গণজরিপের মাধ্যমে যদি নমিনেশন দেওয়া হয়, আমি 100% আশাবাদী। যদি একজন বঙ্গবন্ধু আদর্শ কর্মী হয় থাকি, তো অবশ্যই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমাদের কাজ করতে হবে। কুমিল্লা 5 আসনের জন্য মনোনয়ন কিনেছেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরুর ছোট ভাই অ্যাডভোকেট আব্দুল মোমেন ফেরদৌস সহ বেশ কয়েকজন। এলাকাতে আমার যোগাযোগ সবসময় ছিল। আমার বড় ভাই ঢাকা থাকাকালীন সময় আমার এলাকার যে কাজকর্ম সবগুলো আমি দেখভাল করতাম। ফর্ম বিক্রি চলবে 10 জুন পর্যন্ত। উপনির্বাচন হবে 14 জুলাই। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অধিকার আদায়ে নতুন প্রজন্মকে সংগঠিত হওয়ার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন, অতীতের মতো তরুণ প্রজন্মকে অধিকার আদায়ে প্রতিবাদী হতে দেখা যাচ্ছে না। দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা প্রমাণিত। হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুতরাং দে মাস্ট গো, তাদেরকে যেতে হবে, গিয়ে একটা নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমেই এই পরিবর্তনটা আসবে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। যে কোনো মূল্যে টিকা ক্রয়ের দাবি তাদের। স্বাস্থ্য খাতের গবেষণার জন্য বরাদ্দকৃত টাকা খরচে একটি ফাউন্ডেশন গঠনের দাবি জানান উন্নয়ন সমন্বয়ের সভাপতি ডক্টর আতিউর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বাস্থ্য খাতে বরাদ্দের মূল্যায়ন শীর্ষক আলোচনায় বক্তারা স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও দুর্বলতার কথা তুলে ধরেন। স্বাস্থ্য খাতেও আমরা লক্ষ্য করছি যে করোনা মহামারীর এই সময়ে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। মাঠের পরিস্থিতিটায় আমরা কখনোই নজর দেওয়া হয়নি, সেটি না বাজেটিং এর ক্ষেত্রে, সেটি না রোগীদের সেবার ক্ষেত্রে, সেটি যন্ত্রপাতি বলি যাই বলি, শুধু নজর দেওয়া হচ্ছে অবকাঠামো তৈরির ক্ষেত্রে। কারণ আমরা সবাই জানি যে অবকাঠামো যত বড়, সেটি অ্যামাউন্টটা বড় থাকে, ঠিকাদারির মেজাজটা অনেক একটা গর্জিয়াস হয়। শ্রীলঙ্কার মতো দেশ আমাদের চেয়ে 4 গুণ বেশি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে। আমাদের একে তো কম বিনিয়োগ, তার উপর এক বড় অংশ খরচই হয় না। করোনার টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ থাকলেও নানা সীমাবদ্ধতায় এখনো সংশয় রয়ে গেছে বলে জানান বক্তারা। টাকা দিয়ে বাজার থেকে ডলার কিনে নিব, এটা আমরা পদ্মা সেতুতে একই ফর্মুলাতে করছি। কই পদ্মা সেতুতে রিজার্ভ ডলারের কোনো সমস্যা হয়েছে এরকম কথা তো শুনিনি। সুতরাং টিকা কেনার ক্ষেত্রেও কোনো অভাব হবে বলে আমার মনে হয়। এডিবি দিক বা না দিক, রাশিয়ান টিকা যদি এডিবি না দিতে চায়, ওয়ার্ল্ড ব্যাংক না দিতে চায়, আমাদের টাকায় নিব, আমরা আমাদের ডলারে কিনবো। আমরা তামাক পণ্য নিরুৎসাহিত করতে আরো দিক নির্দেশনার দাবি জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যে স্বাস্থ্যের কোনো ভিশন আসলে নাই, আমরা কি স্বাস্থ্য চাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য দুটি প্যাকেজে প্রায় ৭,৫০০ কোটি টাকার কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এজন্য শুষ্ক মৌসুমে বাঁধ দিয়ে বন্ধ করা হয় খাল নালার মুখ। এতে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হচ্ছে চট্টগ্রাম নগর। মাঝারি বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রোববারের বৃষ্টিতে নগরের প্রায় অর্ধেক এলাকা জলমগ্ন হয়। কোথাও কোথাও ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। বলা হচ্ছে খাল নালার মুখে দেয়া বাঁধের কারণে এ অবস্থা। বাঁধগুলো কেটে দিতে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ-কে তাগাদা দিয়ে আসছেন চট্টগ্রাম সিটি মেয়র। টাস্ক ফোর্সের বৈঠকে আমি বলেছি যে 15 দিনের মধ্যে বাঁধ সরানো হোক। দরকার যখন হয় তখন আবার দরকার হলে বাদ দিয়ে কাজ করতে হবে। উন্নয়নের জন্য তো কাজ করতে হবে, বাদ দিতে হলে। কিন্তু এই 2-3 মাস তো কোনো কাজ করা যাবে না বৃষ্টির সময়। জলাবদ্ধতা নিরসনে সিডিএর তত্ত্বাবধানে সেনাবাহিনী একটি প্যাকেজের কাজ করছে, অন্য প্যাকেজের কাজ করছে সিডিএ নিজেই। খালের বাঁধগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হচ্ছে বলে জানালেন উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। আমরা মোটামুটি সেনাবাহিনীকে বলেছি যে মে মাস পর্যন্ত, তাদের টার্গেট ছিল জুন পর্যন্ত, মে মাস পর্যন্ত সমস্ত বাঁধগুলো অপসারণ করতে হবে এবং সমস্ত খালগুলো আমরা পরিষ্কার করে দিতে হবে, তাহলে যাতে জনগণ এই জলজট থেকে মুক্তি পায়। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হতে আরও 2 বছর লাগবে বলে জানিয়েছেন সিডিএর কর্মকর্তা। যদিও কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের জুনে, মেয়াদ বাড়ানোর পর এখনও পর্যন্ত হয়েছে মাত্র 51 ভাগ কাজ। ফলে আরও কমপক্ষে 3টি বর্ষায় ভোগান্তি পোহাতে হবে নগরবাসীকে। রত্না জামান, 21 টেলিভিশন। লালমনিরহাটে 121 একর সমতল ভূমিতে চা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বাংলাদেশ চা বোর্ডের সহযোগিতায় চায়ের চাষ করছেন তারা। তাদের সফলতা দেখে অন্য কৃষকরাও চা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তবে স্থানীয়ভাবে প্রসেসিং ফ্যাক্টরি চালু না থাকায় পঞ্চগড় জেলায় চা পাতা বিক্রি করছেন চাষিরা। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2007 সালে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রথমে 1 একর সমতল ভূমিতে চা চাষ শুরু করেন শাহনারা বেগম সোমা ও ফেরদৌস আলম দম্পতি। তাদের দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হন। 2015 সাল থেকে চা বোর্ডের সহযোগিতায় চায়ের আবাদ প্রসার হয়। প্রতি মাসে 1 একর জমি থেকে কৃষকরা 1500 কেজি চা পাতা সংগ্রহ করছেন। বর্তমানে জেলায় 121 একর জমিতে 82 জন কৃষক চা আবাদ করছেন। তবে স্থানীয়ভাবে প্রসেসিং ফ্যাক্টরি না থাকায় চা পাতা বিক্রি করতে হচ্ছে 150 কিলোমিটার দূরে পঞ্চগড় জেলায়। এতে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। লালমনিরহাট হাতীবান্ধার মানুষ চা বাগানের সঙ্গে পরিচিত হতে শুরু করলো। সমস্ত কৃষক একসময় তামাক ছেড়ে দিয়ে চায়ের দিকে আসবে। আমি 4-5 বিঘা জমি সব আমি চা বাগান করব। অনেক শ্রমিক চাকরি করে, তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে। আস্তে আস্তে বাগানও উন্নত হইতেছে, শ্রমিকরা বাড়তেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় 2016 সালে একটি চা প্রসেসিং ফ্যাক্টরি চালু করা হলেও বৈদ্যুতিক সমস্যার কারণে সেটি সচল রাখতে পারছেন না উদ্যোক্তারা। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে অনেকদিন থেকে পড়ে আছে। এই জন্য আমার প্রতি মাসে অনেক টাকা খরচ করে জেনারেটর দিয়ে এই মেশিনগুলোকে সচল রাখার জন্য ট্রায়াল দিয়ে রাখা লাগতেছে। এদিকে লালমনিরহাটে আশানুরূপ ফলন হওয়ায় চা চাষে ঝুঁকছেন কৃষকরা। স্থানীয়ভাবে চারা উৎপন্ন করে তাদেরকে সব নামমাত্র মূল্যে দিচ্ছি, এতে ওনারা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছেন। জেলার চা প্রসেসিং ফ্যাক্টরি চালু হলে কৃষকরা চা আবাদে আরও বেশি উদ্বুদ্ধ হবেন। একসময় লালমনিরহাটের অর্থনীতি চা চাষের উপর নির্ভর করবে, এমনটাই মনে করছে বাংলাদেশ চা বোর্ড। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে। হিলি স্থল বন্দরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে পণ্য রপ্তানি, ভারতীয় ব্যবসায়ীদের চিঠি। সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 40, আহত শতাধিক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
অশ্লীল টিকটক লাইকি মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহীতে সহযোগী সহ 2 তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিকী জানান, টিকটক লাইকি গ্রুপের হয়ে পায়েল ও তানিশা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিউজিক ভিডিও করার জন্য তরুণ তরুণীদের আকৃষ্ট করে। তাদের ফাঁদে পড়া একজন ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত 2 জুন রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে 2 নারী সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমের বদলে প্রায় 3 বছর ধরে কারাগারে থাকা মিনু আক্তারকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আজ এ আদেশ দেন। একই সঙ্গে প্রকৃত অপরাধী কুলসুমকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া প্রতারণার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে 28 জুন চট্টগ্রাম আদালতের স্পেশাল পিপি এম এ নাসের, আইনজীবী নুরুল আনোয়ার ও বিবেকানন্দ চৌধুরী এবং ক্লার্ক সৌরভকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 2017 সালে হত্যা মামলায় কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর 2018 সালে কুলসুম সেজে কারাগারে যায় মিনু আক্তার। নথি পর্যালোচনার সময় কুলসুমের বদলে মিনুর সাজা খাটার খবরটি বেরিয়ে আসে। করোনা সংকটকালীন দুগ্ধ খাতে ঝুঁকি থাকলেও তা মোকাবেলায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সপ্তাহব্যাপী বিশ্ব দুগ্ধ দিবসের সমাপনী দিনে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। সপ্তাহব্যাপী দুগ্ধ সপ্তাহ 61 জেলায় নতুন উদ্যোক্তাদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান মন্ত্রী। বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দুগ্ধ সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আগামী 9 জুন থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য রপ্তানি বন্ধের কথা জানিয়ে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপকে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি অনুযায়ী 8 জুনের মধ্যে রপ্তানি পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়া সব ভারতীয় ট্রাক চালককে করোনার টিকা দেওয়া সম্ভব নয়। এ কারণে আগের মতো বন্দর দিয়ে দুদেশের মাঝে সন্ধ্যা 6টা পর্যন্ত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখতে হবে। এসব দাবি পূরণ না হলে 9 জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসসির প্রধান সূচক নেমে এসেছে 6000 পয়েন্টের নিচে। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 367টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 98টির, কমেছে 242টির, আর অপরিবর্তিত ছিল 27টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 62 পয়েন্ট কমে নেমে আসে 5975 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2083 কোটি 28 লাখ টাকা। এদিকে সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 90 কোটি 67 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ফ্রেঞ্চ ওপেন টেনিসে এলেনা রিবাকিনার কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস। 3 বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ 8-এ উঠলেন রিবাকিনা। সেই সাথে টেনিস ইতিহাসে সর্বোচ্চ 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল সেরেনা উইলিয়ামসের। 2016 আসরের ফাইনালে হারের পর থেকে ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ড পেরোতে পারেনি সেরেনা। আর 2017 সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। এবার কাজাখস্তানের 21 বছর বয়সী এলেনা রিবাকিনার কাছে হেরেছেন 6-3 ও 7-5 গেমে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পরীক্ষা। জনপ্রতি করোনা টিকার খরচ ৩,০০০ টাকা, সংসদের স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ বিরোধীদের। স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্রেও বিশ্বাসী নয় বললেন ওবায়দুল কাদের। ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। বাবুনগরীকে আমির করে হেফাজতের নতুন কমিটি, মামুনুল হক বাদ, যুক্ত হয়েছে শফিপন্থীরা। আবারও ৭তলা বস্তিতে আগুন, পুড়ল কয়েকশো ঘর, ৫ সদস্যের তদন্ত কমিটি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।